আমরা শুরু করবো এখন। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, সিরাক বাংলাদেশের পক্ষ থেকে আজকের টক শোতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন নারিশিং দ্য সোল, এমব্রেসিং হেলদি ইটিং হ্যাবিটস ডিউরিং রমাদানে। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন নিগার সুলতানা, প্রোগ্রাম অফিসার, অ্যাডোলসেন্ট উইমেন হেলথ অ্যান্ড নিউট্রিশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে। আমাদের সাথে আরো উপস্থিত আছেন মোহাম্মদ জিদান, যিনি আমাদের একজন ভলেন্টিয়ার মিরপুর 10-এ। আমাদের সাথে দুইজন গেস্ট আজকে আমাদের এই আয়োজনে কথা বলবেন। আমাদের যেহেতু আমরা একটা দীর্ঘ সময় পর একটা লম্বা সময় আমরা রমজান মাস পার করছি, এই লম্বা সময়ে আমাদের একটা নতুন হ্যাবিট তৈরি হয় খাবার দাবারের। সেই হ্যাবিট থেকে আবার যখন আমরা আমাদের ধারাবাহিক নতুন জীবন মানে দৈনন্দিন জীবনে আমরা ফিরে যাব, এই হ্যাবিটটা থেকে নতুন একটা যখন আবার নতুন করে আমরা আমাদের প্রতিনিয়ত যে জীবন যাপন সেই জীবন যাপনে ফিরে যাচ্ছি, এই হ্যাবিটটাকে আমরা কিভাবে আসলে আমাদের প্র্যাকটিসে কি প্রভাব ফেলতে পারে বা কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। একই সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকত, তাকেও স্বাগতম জানাই। রমজান শুধুমাত্র আত্মশুদ্ধির মাস নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ সময়ও বটে। তাই কিভাবে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং শরীরকে সুস্থ রাখতে পারি সে বিষয়ে আজকে আমাদের এই আলোচনা বা এই টক শো। আমরা আজকে আমাদের যেই অতিথি আছে তাদের কাছ থেকে আমরা তাদের পরামর্শ শুনবো। তো এই ক্ষেত্রে আমি আসলে প্রথমেই যেহেতু নিউট্রিশন সিরাক বাংলাদেশে একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামের আন্ডারে আমরা নিউট্রিশন বিষয়ে কিশোর কিশোরী এবং তরুণদের স্বাস্থ্য বিষয়টাকে নিয়ে আমরা হাইলাইট করে কথা বলছি, এই প্রোগ্রামটা নিয়ে আমি প্রথমেই সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব এস এম সৈকতকে তার ওয়েলকাম অ্যাড্রেস এবং আজকের এই আলোচনা আমাদের এই নিউট্রিশন প্রোগ্রাম নিয়ে বলার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ নাজমুল। বিশেষ করে আজকে রমজানের মধ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাদের সাথে আজকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল থেকে নিগার আপা আছেন। সো আপনাকেও ধন্যবাদ যে আসলে কষ্ট করে জয়েন করেছেন। কিশোর কিশোরীদের জন্য আমরা যারা কাজ করি আমাদের সবারই একটি বড় দায়বদ্ধতা হচ্ছে তাদের জন্য কথা বলা, এবং সেটি সবসময়ই। তো সেরা খুবই আনন্দিত যে আমরা এই প্রোগ্রামটি কন্টিনিউ করতে পারছি, এবং একই সাথে নিউট্রিশন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ যে আমাদের সাথে এজ এ পার্টনার, আমাদের খুব ভ্যালুড পার্টনার হিসেবে আমাদের সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমরা আরো বেশ কিছু ইনিশিয়েটিভ একসাথে করব। যে বিষয়টি আসলে হাইলাইট করার এখানে যে রমজানে সবচেয়ে সবাই যে কথাটি বলে যে আসলে ভাজা পোড়া খাওয়া যাবে না বা ভাজা পোড়াটা, কিন্তু আসলে কে মানে? কারণ এই একটি মাস আসলে এই মাসটিতেই দেখা যায় যে সবচেয়ে বেশি পরিমাণ মানে ভাজা পোড়াটা একেবারে ম্যান্ডেটরি। সবচেয়ে মজার কথা হচ্ছে যে সারাদিন রোজা রাখার পরে আমাদের স্টোমাক কিন্তু মানে একটা সেন্সিটিভ অবস্থায় থাকে। সেই অবস্থায় আমি আবার তেলে মানে ভাজা বা খুবই ভাজা পোড়া জিনিসপত্র, বেসন, এই ধরনের বিষয়গুলো, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তো রঙও দেয়, সেগুলি খেয়ে দেখা যায় মানে আমার কাছে মনে হয় যে নিয়ারলি যে প্রতি 10 জনের মধ্যে মানে 7 জন মানুষই হচ্ছে সন্ধ্যার পরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ বা কিছু একটা খেয়ে মানে এটা একটা মানে মুড়ির মতন খাচ্ছে। তার মানে হলো কি যে আমরা জেনে জেনে যাচ্ছি যে আমাদের এটা শরীরের ক্ষতি করবে, কিন্তু বিকজ অফ দ্য টেস্ট, যে আমরা হয়তো একটু টেস্ট লাগতেছে জন্য আমি খাচ্ছি। তো দুইটা বিষয় আসলে আমাদের মনে হয় যে এই মানে কিশোর কিশোরীদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে যে টেস্টি ফুড ভার্সেস হেলদি ফুড। সো আমরা যেখানে যে খাবারটা হেলদি, আমরা সেই বিষয়গুলি একটু যদি আমরা তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, এবং হেলদি ফুডও টেস্টি হয়, এটাও আমরা আমাদের মনে হয় যে নিগার আপা বলবো। এবং পুষ্টির যে জায়গাগুলি মিসিং, বেশি ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ থাকে, কারণ এই সময় একটা ড্রাই সিজন এবং আমাদের মানে একটা গরম ঠান্ডাটা মাত্র ট্রানজিট করছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, হুট করে কয়েকদিন ধরে গরমও পড়েছে। তো এই মানে
মানে উষ্ণতা, শারীরিক অবস্থা, রমজান সবকিছু মিলে যদি আমরা একটু ব্যালেন্স করতে হয়, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি পরিমাণ পানি প্রয়োজন মানুষের শরীরে। কারণ মানে হাইড্রেটেড হওয়াটা খুব জরুরি, থাকাটা খুব জরুরি। এবং একই সাথে যে খাবারগুলিতে আঁশযুক্ত খাবার, যে বিষয়গুলিতে আমার মনে হয় যে শরীরটা আরো ভালো থাকবে, এবং সেগুলি ডেফিনেটলি টেস্টি করা যায়, খাবারও টেস্টি করা যায়। এবং সেটাও আমার মনে হয় যে এই বিষয়গুলি নিয়ে কথা বলা। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তাদের মধ্যে বেসিক নিউট্রিশনের যে নলেজটা, সেখান থেকে আমার মনে হয় যে এটা বছর মানে সারা বছরই একই চ্যালেঞ্জ থাকে, স্টিল আমাদের মনে হয় যে এখানে আমরা কথা বলতে পারি। আর এ মাসে আমরা জানি যে প্যারিসে নিউট্রিশন সামিট হচ্ছে, সেখানে অনেকগুলি মানে গভর্নমেন্টের মেসেজ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই এই সামিটের আগেই আমরা আরো বেশ কিছু অ্যাক্টিভিটি করতে পারি কিনা, যেখানে আমরা তরুণদের বা কিশোর কিশোরীদের মেসেজগুলি সেখানে পৌঁছানো যায়, যেন নীতি নির্ধারক যারা যাবেন তারা যেন তাদের কথাগুলি মাথায় রেখেই এই প্রস্তাবনা বা বিভিন্ন ধরনের আলোচনা অংশগ্রহণ করেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের এই আলোচনা টক শো আমি শুভকামনা জানাচ্ছি, এবং ওভার টু ইউ নাজমুল এন্ড নিকার আপা। এবং আমি জানি আমাদের সাথে একজন অ্যাডলোসেন্ট বন্ধু আছেন, সো বেস্ট উইশেস। আই উইল টেক এ লিভ, এবং আমি লাইভে দেখবো আপনাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এস এম সৈকত ভাইকে। উনি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রেখে গিয়েছেন যে আসলে রমজান আসলে আমরা তৈলাক্ত খাবারের দিকে খুব ঝুঁকে পড়ি, এবং কিশোর কিশোরীদের জন্য আসলে তৈলাক্ত খাবার, এই ভাজা পোড়া, এটা খুবই পছন্দনীয় একটা জায়গা। তো সেই জায়গা থেকে আসলে আমি যদি একটু নিগার আপার কাছে চলে যাই। আপাও এতক্ষণ ধরে শুনছিলেন যে আসলে আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আসলে রমজান আসলে ভাজা পোড়া খেতে হবে, ফলে যে সাফার করতে হয় অনেক কিছু কিছুতে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, কিংবা যাদের আলসারের সমস্যা আছে, এই ধরনের নানা ধরনের জটিলতায় পড়তে হয়। তো আমি একটু প্রথমেই নিগার আপনাকে জানতে চাই, যেহেতু এই যে তৈলাক্ত খাবার যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেই জায়গা থেকে আসলে আমরা যে মিডল ইনকাম মানুষ আছে বা কম আয়ের মানুষ যারা আছে আমাদের, তাদের জন্য আসলে বিকল্প কি খাবার হতে পারে যেটা সুষম এবং পুষ্টিকর সেহরি এবং ইফতারের জন্য ব্যবস্থা করা যেতে পারে, সেই বিষয়ে যদি আপা আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ নাজমুল ভাই, এবং থ্যাংক ইউ সিরাক বাংলাদেশকে আমাকে এই অনুষ্ঠানে আয়োজনের জন্য উপস্থিত করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসলে অ্যাডোলেসেন্ট, আমি এই মূল বিষয়ে যাওয়ার আগে কিছু একটু বলতে চাই যে অ্যাডোলেসেন্ট এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা আসলে বলি যে সেকেন্ড উইন্ডো অফ অপরচুনিটি। হ্যাঁ, এই সময়টাতে যদি আমরা সঠিকভাবে পরিপূর্ণ পুষ্টিকর খাবার না দিতে পারি, সুষম খাবার যদি সে না খায়, তাহলে পরবর্তী সময়টাতে তার যে গ্যাপ থেকে যাবে সেটা আসলে আলটিমেটলি আমাদের শরীরকে আরো অসুস্থ করে দেয়। যেমন আপনারা জানেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে, এবং মেয়েদের ক্ষেত্রে মাতৃমৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়, এবং অপুষ্টি যখন থেকে যায় তখন দেখা যায় যে পরবর্তী যে প্রজন্মটা থাকে সেই অপুষ্টি চক্রটা সবসময় আমাদের চলতেই থাকে। তো এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ, এবং আমরা এই পুষ্টির সমস্যাগুলা চিহ্নিত করে এবং চাই যাতে তারা অপুষ্টি থেকে দূরে থাকে। আর সেই ক্ষেত্রে যখন আমরা এটা রেগুলার, এখনো আমরা অপুষ্টির দিক দিয়ে পিছিয়ে আছি, সেখানে আবার রমজান যখন শুরু হয় তখন দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা কি করে যে একটু কালারফুল খাবার পছন্দ করে। কারণ কি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাই হচ্ছে আমার মনে হয় যে সবসময় একটু রঙিন। হ্যাঁ, আমাদের স্বপ্নটা থাকে রঙিন, আর আমরা খেতেও পছন্দ করি রঙিন জিনিস। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা লম্বা সময়ে, হ্যাঁ, আমাদের বছরে একবার সিয়াম শুরু হয়, রোজার মাস শুরু হয়, তখন দেখা যায় যে এই সময়টাতে হঠাৎ করে আমাদের খাবারের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আগে যেখানে ঘুমাতাম অনেক রাত করে, এখন আবার মানে একটু আগে ঘুমাচ্ছি, উঠে আবার সেহরি খাচ্ছি, আবার ইফতার খাচ্ছি। খাবারের টাইমটা একটু আমাদের আগের মতন হচ্ছে না, রেগুলারিটি থাকছে না। সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আগে কি হতো, সবসময় আমরা অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকতাম, পড়ালেখা, তাই না, অন্য চাপগুলোও রয়ে যায়, সেজন্য একটা টায়ার্ডনেসও কাজ করে। তো যার কারণে খাবারটা যদি সঠিকভাবে না হয়, পরিমিত না হয়, তখন এই ইফেক্টগুলো কিন্তু সবকিছু আমার হেলথের উপরে চলে আসে। তো এই লম্বা সময়টা যাতে গ্যাপ না হয়, সেজন্য আমরা একটু পুষ্টিকর খাবার খাওয়া নিয়ে চিন্তা করব, এবং সাথে আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমি আমার খুব সহজে খাবারগুলো পেতে পারি, এবং সেই খাবারগুলো যাতে সহজলভ্য হয়,
এবং সহজে প্রাপ্য হয়। আমি শুধু কম দামি খাবার খাবো, কিন্তু সেটা যদি আমার পুষ্টিকর না হয়, তাহলে আমার সেটা খেয়ে কোনো কাজে আসছে না, এবং সেই খাবারটা আমার হাতের নাগালেও থাকতে হবে। তো যদি আমরা মনে করি, যদি একটা ডায়েটের কথা চিন্তা করি, সেটা সবার জন্য যদি চিন্তা করি, যে আমরা ইফতারিতে যদি খেজুর খাই, এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমাদের একটা লম্বা সময় ধরে আমাদের খাওয়া হচ্ছে না এবং সিজন চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু প্রথম প্রথম কয়েকদিন কিন্তু ঠান্ডা ছিল, এখন কিন্তু আবার একটু গরম আসছে। তো আমাদের প্রচুর পরিমাণে শরীর থেকে কি ঘাম ঝরছে, এবং আমাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশন শুরু হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের অনেক সময় খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো প্রচুর পরিমাণে পানিটা খেতে হবে, এবং পানি জাতীয় খাবার। এই ক্ষেত্রে আমি বলবো ফল খেতে হবে। এখন প্রশ্ন আসে যে ফল খেতে হলে আমি কি ফল খাবো? আমরা তো কিশোর কিশোরীরা হোক আর যেই হোক, সবাই মনে করি যে আপেল কমলা সবচেয়ে দামি ফল, আমাকে ওই খাবারটাই খেতে হবে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের সিজনের সময়, সিজনাল ফ্রুটস আমরা খুব অ্যাভেলেবেল পাবো। এখন কিন্তু তরমুজ খুব বেশি দাম না, তরমুজ খেতে পারি খুব সহজে, এবং আমরা যাচ্ছে একটা করে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া। এই খাবারটা খেলে হয় কি, আমার খাবারে হজমে সহায়তা করে। বড় খাবারের থেকে যদি আমি একটু ভিটামিন সি না খাই, তাহলে কিন্তু আমার খাবারটা হজম হতে প্রবলেম হয়, যার কারণে তখনও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এবং খাবার খেতে হবে তোমার ভরা পেটে। এখন সেই খাবারটা আমার কি হতে হবে? আমি যদি মনে করি সে ইফতারের সময় যদি একটা খেজুর খেলাম, আর প্রচুর পরিমাণে আমি পানি, যদি কেউ পারে আমি শরবত খেতে পারবো, সাথে এখনো যেটা বললাম যে তরমুজের সময় আছে, তরমুজ খেতে পারি, আনারস খেতে পারি, যেটা আমার অ্যাভেলেবিলিটি আছে। আর সাথে যখন আমি খাবো, যদি ভাত জাতীয় খাবার খাই, এই খাবারগুলো খেলে হয় কি, আমার শরীরে হজমে সহায়তা করে। এবং ভাজা পোড়াটা খাবারটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি এই কারণে, কারণ হঠাৎ করে খালি পেটে থেকে আমি একদম তেল জাতীয় খাবার খাচ্ছি। এবং দেখা যায় কি, সবসময় না বাচ্চারা, যে ছেলে মেয়ে থাকুক যাই থাকুক, ঘরের খাবারের থেকে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে। তো আমরা চেষ্টা করব যাতে বাইরের খাবার কোনোভাবেই আমরা না কিনে খাই, কারণ রঙিন খাবার দেখতে অবশ্যই অনেক সুন্দর, কিন্তু এটা খেলে আমার শরীরে আসলে দেখা যায় না, ইমিডিয়েট ভাবে মনে হয় যে না, আমার কিছু ক্ষতি হচ্ছে না, এটা পরবর্তীতে আমার কিন্তু খারাপ লাগা শুরু করে দেয়। এবং দেখবেন যে পানির তেষ্টাও পায় না তখন। বেশি ভাজা পোড়া খেলে পানি খাওয়া হয় না, তখন ডিহাইড্রেট হয়ে যায়, মাথা ঘোরানি হবে, শরীরটা ম্যাচ করবে, এবং ক্লান্তি বোধ হবে তখন। তো প্রচুর পরিমাণে যেমন পানি খাবে, সাথে এই খেজুর একটা খেলে খুবই ভালো হয়, কারণ আমার যদি শর্করাটা, যেহেতু এতক্ষণ সুগার ছিল না, তো সেটা পূরণ করার জন্য আমার একটি খেজুর হলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে, এমন না যে আমার অনেক বেশি পরিমাণ খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ভাত যদি আমি খেয়েই থাকি, তাহলে ভাতের সাথে আমার অবশ্যই একটা প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। সেটা যে আমার একেবারে মাছ মাংস হতে হবে সেটা না, সাথে আমার একটি ডিম হলেও হবে, এবং অবশ্যই ডাল, এই ঘন ডাল, এমন পাতলা ডাল না যেটাতে আমার প্রোটিনের চাহিদাটা পূরণ করবে। এবং প্রচুর পরিমাণে আমার শাকসবজি খেতে হবে। এমনিতে আমাদের ছেলে মেয়েরা আমরা শাকসবজি খেতে চাই না, রোজার মাসে তো আরোই মনে হয় ভালো লাগে না যে এখন আমাকে শাকসবজি খেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যে শাকসবজির কিন্তু বিভিন্নভাবে আমরা বড়া বানাতে পারি। হ্যাঁ, সবজি দিয়ে পাকোড়া তৈরি করতে পারি, যেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয়। এবং শাকসবজিরও কিন্তু বড়া করা যায়, এবং স্যুপ, মানে সবকিছু সবজি, একটু ডিম, তারপরে সবকিছু মিলে একটু সিদ্ধ করে হালকা সবজি দিয়ে আমরা একটু স্যুপ করে নিতে পারি। এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে, মানে আমি পানির পূরণও হচ্ছে, সাথে আমার প্রোটিনও থাকছে, এবং কিছু কার্বোহাইড্রেটও থাকছে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে স্যুপ জাতীয় খাবার, আর যদি আমার শাকসবজি খেতে ভালো না লাগে, আমি পাকোড়া করে নিতে পারি, ভেজিটেবল বড়া করে নিতে পারি, শাক দিয়েও, বেসন দিয়ে যেইটা আমি খাচ্ছি সেটা আমি শাক দিয়ে করি না কেন, তাহলে আমার কাছে মনে হয় যে ইফতারির দিকে এখানে ভালো লাগবে। আর যেহেতু সেহরির একটা সময়, একটা লম্বা সময় পরে আমরা রাতে ঘুম থেকে উঠে খেতে হয়, সেই সময় আসলে হালকা খাবার খাওয়াটাই আমরা মনে করি সবচেয়ে ভালো, কারণ ওই সময় দেখা যাবে যে বাচ্চারা মাছ মাংস ছাড়া কিছুই খেতে মন চায় না। সেই ক্ষেত্রে দুধ দিয়ে একটু খাবার খাওয়া উচিত, এবং 1 গ্লাস দুধ জানি প্রত্যেক ছেলে মেয়ে খায়। এটা সব সময়ের জন্য, রোজার মাস হোক, রোজা না ছাড়াও হোক, একটি ডিম এবং দুধ, এটা আসলে ম্যান্ডেটরি অ্যাডোলেসেন্টদের জন্য অবশ্যই, শুধুমাত্র অ্যাডোলেসেন্ট বললে হবে না, সবার জন্য। এবং আমি মনে করি যে এই সময়টা যদি আমি পুষ্টিকর খাবার না খাই, আমি পিছিয়ে পড়বো। তো কেন আমি পিছিয়ে যাব? আমরা হচ্ছে সামনে আগামী দিনের ভবিষ্যৎ, তো এই ভবিষ্যতে যদি আমি সামনে আগাতে চাই, আমাকে তো সবচেয়ে মানে শক্তিশালী হতে হবে। আর আমার যদি পুষ্টি না থাকে, অপুষ্টি থাকে, তাহলে আমি দেশকে নেতৃত্ব দিব কিভাবে? যেহেতু সম্ভাবনাময় তরুণ তরুণী তোমরা,
সো তোমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর রাতের বেলায় আসলে খুব হালকা খাবার খাওয়া উচিত, ভাতের সাথে একটু ডাল এবং শাকসবজি। যদি শাক তো রাতে খাওয়া যায় না, যেহেতু অনেকের হজমের সমস্যা হয়, একটু সবজি, লাউ তরকারি আছে, তারপর একটু ডিম অথবা হালকা পাতলা কোনো খাবার দিয়ে আমি রাতে সেহরিটা শেষ করব। তবে মনে রাখতে হবে আমাকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে এবং শাকসবজি, এবং সাথে পানিটা খেতে হবে। পানির টেন্ডেন্সি আমাদের একটু ভালো লাগে না, যে এই খালি পানি খাও করে বলতে থাকে। যদি পানি খেতে একেবারেই ইচ্ছা না করে, তাহলে আমি বলবো যে একটুখানি শরবত করে খাও, কিন্তু একটু পর পর খাবারটা জানি আমার একটু পর পর থাকে। আমরা করি কি অনেক লম্বা সময় গ্যাপ দিয়ে খাই, তো যার কারণে গ্যাস্ট্রিকের পরিমাণটাও কিন্তু ওই সময় বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো যেন একটু পর পর খাবারটা কন্টিনিউশন থাকে, তাহলে দেখবেন যে খারাপ লাগবে না। আমার মনে হয় যে অনেক বলে ফেলেছি আর কি। তারপর যদি আর কোনো প্রশ্ন থাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আসলে আমাদের এই মানে তরুণ তরুণী কিংবা কিশোর কিশোরী যারা আছে তাদের মধ্যে আসলেই এখন এই অভ্যাসটা নেই, বা এই শাকসবজি খাওয়া কিংবা ডিম দুধ খাওয়া। আমি অনেক কিশোর কিশোরীকে দেখেছি যারা আসলে ডিম খেতে পছন্দ করে না, দুধ খেতে পছন্দ করে না। মানে তাদের মধ্যে একটা কিরকম যেন একটা মানে চলে এসেছে যে না, ডিম কিরকম একটা মানে ঘেন্নাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা আছি। তো সেই জায়গা থেকে আসলে আপনারা সবসময় এই বিষয়গুলো বাবা মারও বলে থাকে, কিংবা আপনারা যারা স্পেশাল যত পরিমাণ সম্ভব ঠান্ডা রাখা প্রয়োজন। তো সেই ঠান্ডা রাখার জন্য আমাদের আমরা কিংবা যে বিষয়গুলো শেয়ার করলেন, আসলে আমাদের কিশোর কিশোরী কিংবা আমাদের তরুণ বন্ধুদের যারা মা আছেন, বাবা আছেন, তাদেরও আসলে এটা একটা অধিক মানে দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আপনার সন্তানকে সুস্থ রাখতে হলে আপনার ভূমিকাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের সাথে জিদান যে উদাহরণটা দিলেন, তার মা তাকে যেভাবে সাজেস্ট করলেন যে আসলে ইফতারের সময় নিজের পেটটা ঠান্ডা রাখা, বা ফ্রুটস খাওয়া, ফ্রুটের জুস খাওয়া, এই ধরনের যে সাজেশন গুলো বা উদাহরণগুলো উনি আমাদের সাথে শেয়ার করলেন, এটা আসলে আমাদের প্রত্যেক কিশোর কিশোরী কিংবা প্রত্যেকটা মানুষেরই আসলে এই জায়গাটা ফোকাস রাখা উচিত, কিংবা এইভাবে আসলে পালন করা উচিত বা মেনে চলা উচিত। তাহলে দেখা যাবে যে আসলে আমরা একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারছি, কিংবা আমাদের কোন ধরনের, এই যে অনেকেরই দেখা যায় এখন অল্প বয়সে আলসারের সমস্যা হয়ে যাচ্ছে। তো এই যে এই ধরনের যদি আমরা খাদ্যাভ্যাসটাকে একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিণত না করতে পারি, তাহলে দেখা যায় অল্প বয়সীরা অনেকের আলসারের সমস্যা হয়ে যেতে পারে, যেটা আমাদের শরীরের জন্য খুবই মানে ভালো বিষয় নয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে, বা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসটা আমাদের আওতায় যা আছে তা নিয়ে যেন আমরা সেটা প্রতিনিয়ত চর্চা করে যেতে পারি, বা সেই বিষয়টা খেয়াল রাখতে পারি। তো আমি আবার নিগার সুলতান আপার কাছে চলে যাব। আপা তখন অনেকগুলো বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। তো এই সময় আসলে আরেকটা বিষয় চলে আসে যে আসলে রমজানে আমরা এখন বাংলাদেশের ক্লাইমেটের যে অবস্থা, বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে সিচুয়েশন আমরা আছি, আমরা গত বছরও দেখেছি যে আসলে রমজানের সময় একটা হিট ওয়েভ গিয়েছে, এবং এই বছরও আসলে আমরা একটু পরে পেলেও আমরা কিন্তু হিট ওয়েভের দিকে আবার চলে আসছি, যেটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের 2 দিন আগে ছিল। তো এই সময়টাতে আসলে অনেকেই দেখা যাচ্ছে কাজ করে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। তো এই সময় কিন্তু একটা রিস্ক থেকে যায় হচ্ছে হিট স্ট্রোকের, এবং একই সাথে পানি শূন্যতার। তো আপা আমাদের সাথে একটু শেয়ার করবেন যে হিট স্ট্রোক এবং পানি শূন্যতা প্রতিরোধে আমরা কর্মব্যস্ত ব্যক্তি কিংবা কিশোর কিশোররা যারা পড়াশোনা করছেন, বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছেন, তাদের জন্য যদি কোনো পরামর্শ আপনি আমাদের প্রদান করতেন। আচ্ছা, যেটা বারবার আর কি বলছি আর কি, সেটা হচ্ছে আমার কোনোভাবে যাতে পানি শূন্যতা না হয়। পানিটা এতটাই অপরিহার্য আমাদের শরীরের জন্য যে এটা আসলে কোনো বিকল্প নাই। আমরা যদি খাবারের 6টি উপাদান বলি, সেটার মধ্যে আমার পানি কিন্তু পুরাটাই একেবারে আলাদা, মানে এটা আমার সবকিছুর মধ্যেই থাকবে। তো যেইখানে আমার পানি জাতীয় খাবার, হ্যাঁ, সেই খাবারগুলো আছে, সেই জাতীয় খাবারগুলো আমি বেশি করব। এবং কর্মব্যস্ততার কারণে আসলে আমাদেরকে সবসময় বের হতেই হচ্ছে। তো যারা আমার কিশোর কিশোরী আছে তাদের জন্য বলছে, যেহেতু স্কুল বন্ধ আছে, কোনো সময় যদি বের হতে হয়, অবশ্যই জানি আমি বের হওয়ার সময় ছাতা মাথায় দিয়ে যাই, ছায়াতে থাকি। এই জায়গাটাতে খুব চিন্তা করতে হবে, খুব
রোজার মাস এখন চলছে, বাইরে একটু গল্পগুজব খেলাধুলাটা না করলেই হয়। হ্যাঁ, এই জায়গাটাতে একটু অ্যাভয়েড করতে হবে, যাতে যেহেতু আমাদের টেম্পারেচারের আসলে কখন ঠান্ডা কখন গরম আমরা বুঝতে পারছি না। তো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যাতে আমি হঠাৎ করে খুব বেশি বাইরে না যাই। প্রথমত হচ্ছে আমার এই জায়গাটাতে অ্যাভয়েড করা। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমি বলছিলাম যে পানির, তো পানি আমার তো সারাদিন আসলে পানি আমি কতক্ষণ খেতে পারি, হ্যাঁ এর বেশি তো আবার খেতেও পারি না। তো যখন আমি পানি বেশি তখন পানি জাতীয় খাবারগুলো যাতে আমি খাই। রোজার মাসে তো আমি অন্য সময় যেহেতু আমি খাচ্ছি না, সন্ধ্যার পরের দিকে আমি একটু যেটা একটু আগে আমাদের ছোট বন্ধু খুব সুন্দর করে বলছিল যে তার মা চিড়া দিয়ে তাকে খাওয়া, পেট ঠান্ডা করার যে খাবারগুলা। তো চিড়ার সাথে আমরা কিন্তু ঘরে তৈরি, যে বাচ্চারা আমাদের দুধ খেতে চায় না তাদের জন্য আমরা দই ঘরে তৈরি করতে পারি, দই দিয়ে চিড়া খেতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যাদের অ্যাভেলেবিলিটি আছে তারা যদি একটু বেলের শরবত করে রাখে, ডিম যারা খেতে পারছে না তারা যাতে পুডিং করে রাখে, মানে যেগুলো আমার হাতের নাগালের মধ্যে আমি সেই খাবারগুলো তৈরি করতে পারি। আর যেটা হচ্ছে আমার ফাইবার জাতীয় খাবার, এটা কিন্তু মানে বারবার আমরা বলি যে খাবারের মধ্যে যাতে আমার ফাইবার জাতীয় খাবারগুলো বেশি থাকে। আর জাতীয় খাবারগুলো খেলে হয় কি যে আমার খাবার দিতে পারে। হিট স্ট্রোকের মূল ইস্যুই হচ্ছে যাতে আমি বাইরের তাপের মানে একেবারে সরাসরি না যেয়ে থাকি, চেষ্টা করবো এখানে আমি অ্যাভয়েড করতে। 2 নাম্বার হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে পানি থাকতে হবে, এবং যদি আমার ডিহাইড্রেশন হয়ে যায় সবসময় আমাকে কিন্তু স্যালাইন নিয়ে রাখতে হবে, যে সময়টাতে আমার যাতে স্যালাইনটা আমাকে এই জায়গাটা থেকে পরিপূর্ণ দিতে পারে। এবং সবসময় আমরা করি কি অনেক সময় লেবুর শরবতে প্রচুর পরিমাণে চিনি খাই, সুগারটা আমরা অ্যাড করি বেশি। তো এই ক্ষেত্রে আমি একটু সাজেশন দেবো যে আমি যাতে হালকা একটু সল্টও যদি দিই আমার কিন্তু ক্ষয়পূরণটা বের হয়ে আসে, যে পরিমাণ আমার ঘাম ছিল সেই পরিমাণটা আমার চলে আসে। এবং আমরা বলি যে সবসময় শরবতে চিনি খাওয়া ভালো বা কিছু, সুগারটা একটু কম খাবো, হ্যাঁ সুগারটা একটু কম খেয়ে আমি সেক্ষেত্রে হালকা একটু সল্ট দিতে পারি যাতে আমার শরীরটাকে সতেজতা নিয়ে আসতে পারে। এবং লেবু জাতীয় খাবার, আমি যেটা বারবার বলছি ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, এবং প্রচুর পরিমাণে আসলে পানির উপরে কোনো বিকল্প নেই। তো যেহেতু পানি না খেলে আমি পাচ্ছি না তখন আমি একটু জুস করে নিতে পারি, যে কোনো ভাবেই করতে পারি, সেটা আমার যে তরমুজের জুসে হোক আনারসের জুস হোক। কিন্তু যার সেইটা নাই, করার সামর্থ্য নাই, সে একদম টাটকা ফ্রেশ ফ্রুটটা খাবে, এবং টাটকা ফ্রেশ ফ্রুটেই আসলে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন সবকিছুই আছে। তো আমার সবসময় যে আপেল বা কমলা বা মালটাই লাগবে এটা কিন্তু না। হ্যাঁ, আমার ঘরের সামনে যে খাবারগুলো আছে, যেটা আমি বারবার বলি বাচ্চাদের জন্য বলি, আমার বাচ্চাদেরকেও দেখি, সবার জন্য একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমি দেশি ফল খাবো। আমি সবসময় রোজা আসলে আমি দেখি সবার বাসায় কমলা, না হোক কমলা তো এখন ওরকম পাওয়া যায় না বাংলাদেশে, দেখা যায় যে মালটা দিয়ে ঘর ভরা থাকে, আপেল দিয়ে ঘর ভরা থাকে, অনেকের বাসায় নাশপাতিও থাকে। কিন্তু আমি চাই যে ঘরের মধ্যে একটা বড়ি খেলেই আমার হয়ে যাচ্ছে, হ্যাঁ একটা পেয়ারার 2 টুকরা খেলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন দামি খাবারের দিকে যাব, যে খাবারটা আমার ঘরের সামনেই আছে সেই খাবারটা। আর হিট স্ট্রোকের ব্যাপারটা যেটা বলছি, যে আমি যদি প্রচন্ড রোদে যাই, গরম যেহেতু পড়ছে, আমরা বাইরে একটু বের হলেই দেখা যাচ্ছে কিন্তু তাপ বেড়ে যাচ্ছে। সকালে যখন বের হয়ে আসলাম তখন দেখলাম খুব সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, মনটাই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যখন দুপুরের দিকে বের হচ্ছি তখন প্রচন্ড গরম, তো ক্লান্তিটা তখনই চলে আসে, কারণ আমার কি সোয়েটিং হয়, আমার প্রচুর পরিমাণে ঘাম যাচ্ছে, শরীরের এনার্জি চলে যাচ্ছে, এবং যেহেতু আমার কর্মব্যস্ততার ফলে আমার কিছু চাপও চলে যায়। তো সেই চাপটা কমানোর জন্য হলেও আমার কি হবে, খাবারের ক্ষেত্রে পানি এবং শরবত, জুস, যেটাই আমাদের যে ভাষাই হোক না কেন, পানি জাতীয় খাবার খেতে হবে। এবং সেটা যদি আমি না পূরণ করতে পারি তাহলে আসলে হিট স্ট্রোকের সময় আমার উপর যাতে বেশি ইফেক্ট না পড়ে সেই জায়গাটা আমি যাতে প্রিকশন নিই। আমরা সবসময় করি কি, যখন হিট স্ট্রোক হয়ে যায় তখন আমরা চিন্তা করি, তো তার আগেই আমাকে আসলে চিন্তা করা উচিত যাতে আমার এটা না হয়। তো সেই ক্ষেত্রে পানি প্রচুর পরিমাণ খেতে পারি, যেটা বললাম যে বাইরে একটু আমরা যাতে কম অ্যাভয়েড করি, আর বের হলেও ছাতা নিয়ে বের হই, যেহেতু আমাদের এখন প্রচন্ড রোদ আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কর্মযুদ্ধের দিন। আর আমার অ্যাডোলেসেন্ট এরা তো নিজেরাই খুব মনে করে আমরা অনেক শক্তিশালী, তো তারা তো বের হয়ে যায়। তো তাদের জন্য সাজেশন যে ছাতা নিয়ে বাবা তোমরা বের হও, হ্যাঁ যেটাই করো নিজেদের চিন্তা করো, ছায়ায় চলো, আর খেলাধুলাটা একটু বিকেলের দিকে করো যখন তোমাদের একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, গরমের মধ্যে না যাওয়াটাই ভালো। এটাই হচ্ছে আমার সাজেশন। আর কর্মব্যস্ততা আসলে আমরা যারা কাজ করি, বাইরে থাকি, তাদের জন্য যেটা বলবো যে আর্লি ঘুমানো আর কি।
আমরা আসলে আমাদের ঘুমটাও কিন্তু খুব বেশি হয় না। এটা কিশোর কিশোরীদের জন্য সেম মেসেজ যে আমরা খুব ক্লান্ত থাকি কিন্তু রোজার সময়, হ্যাঁ, অন্য সময়ও ক্লান্ত থাকি, কিন্তু আমাদের মোবাইলের সময় যখন আমরা দেখি স্ক্রিনে বা ফেসবুকে রিল দেখি বা যেটাই করি, তখন কিন্তু কোনো ক্লান্ত লাগে না। কিন্তু দেখবেন যে মোবাইল অনেকক্ষণ চাপাটা করে দেখার পরে কিন্তু খুব ক্লান্ত হয়ে ঘুমায় যাচ্ছে, কিন্তু সেই ঘুমানোটা হচ্ছে অনেক দেরি করে। তো একটু চিন্তা করবো আমরা যাতে একটু আর্লি ঘুমানোর জন্য। এবং রোজার মাসটা কি আমাদের খালি কিন্তু খাওয়াটা না, আমাদের সবকিছু থেকে সংযম। তো ওই সময়টা আসলে আমরা কিন্তু অনেক কিছু শিখি, হ্যাঁ। আমাদের শরীর দেখবেন রোজার মাসে ডাক্তারখানায় যান, দেখবেন কিন্তু খুব বেশি অসুস্থ মানুষ হয় না, একমাত্র ডায়রিয়া ছাড়া। সরি, তো সেটা হয় কিন্তু বাইরের খাবারের জন্য। একটু অ্যাভয়েড করব আমরা বাইরের খাবার যেন একেবারেই না খাই। খুব চেষ্টা করবো বাবারা যে আমরা বাইরের ভাজা পোড়া খাবারগুলো না খাই। যদি খেতে ইচ্ছা করে ঘরের খাবার করে খাবো আমরা, কিন্তু বাইরের থেকে খাবার না খাওয়াই ভালো। এবং দেখা যায় অনেক ঠান্ডা পড়ছে, দেখা যায় গরমের মধ্যে হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় গিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি। বাচ্চাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, এখন আর শরবতেও ভালো লাগে না, একটু কোক 7 আপ না হলে ভালো লাগছে না, মা এটা না হলে কেন জানি মনে হচ্ছে তৃষ্ণা পাচ্ছে। কিন্তু এটা একটা ক্ষতিকর কারণ হচ্ছে অনেকক্ষণ খালি পেটে থাকার পর আমরা যখন কোক 7 আপ খাই, যেটা অ্যালকোহল, আসলে আমাদের শরীরকে ক্লান্ত বোধ আরো করে দেয়। এবং এটা তো প্রচুর পরিমাণে সুগার থাকে, আমরা আসলে টের পাই না। এই সুগারটা আসলে আমাদের শরীরকে আসলে ঝিমান্ত মানে ক্লান্ত করে দিতে সহযোগিতা করে। তো আমরা অ্যাভয়েড করবো আসলে এই কোল্ড ড্রিঙ্ক জাতীয় বাইরের খাবারগুলা অ্যাভয়েড করার জন্য। ইভেন অনেকে আছে শরবতের বদলে ফ্রুটিকা খায়, মনে করে এটা তো কম দাম, কিন্তু আমরা সাজেস্ট করব যে এই রঙিন খাবারগুলো যাতে আমরা না খাই, কারণ এটা আমার শরীরে স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক। থ্যাংক ইউ। ধন্যবাদ আপা। আসলে আমরা বুঝতে পারছি যে পানির আসলে কোনো বিকল্প নেই। আমাদেরকে বেশি বেশি এই রোজার মধ্যে পানি খেতে হবে, এবং একই সাথে আমাদেরকে দেশীয় ফলের কথা যেটা আপা বললেন, যে আসলে এটা একটা টেন্ডেন্সি আমাদের হয়ে গিয়েছে যে আসলে আমরা এখন আপেল, মালটা, নাশপাতি কিংবা তরমুজ এই ধরনের খাবারগুলোর প্রতি আসলে আমরা বেশি আকৃষ্ট হচ্ছি, স্ট্রবেরি। তো এই দিক থেকে আসলে আমাদের যে দেশি ফলগুলো ছিল সেই ফলগুলোর প্রতি আসলে আমরা অনেকটা কম ঝুঁকছি এখন। তো আসলে দেশি ফলগুলো আমরা খেতে পারি, যেটা আসলে আমাদের পানির যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আমি আবার একটু আমাদের ছোট বন্ধু কিশোর বন্ধুর কাছে চলে যাব। আপনিও এতক্ষণ ধরে শুনছিলেন যে আসলে আপা আসলে এই যে যেহেতু রমজান মাসে একটা পানি শূন্যতার বিষয় থাকে, সে বিষয়ে অনেকগুলো বিষয় শেয়ার করলেন। তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদের সাথে এখন শেয়ার করেন যে এই যে দীর্ঘ সময় পানি পান না করার ফলে শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং এই ডিহাইড্রেশন প্রতিরোধে কি করা উচিত বলে আপনি মনে করেন, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ ভাইয়াকে। রোজার সময় আমাদের অনেকেই পানি শূন্যতায় ভুগি, কেননা আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি। তো এই পানি শূন্যতার কারণে আমার ব্যক্তিগতভাবে আমার ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট সাদা হতে থাকে, তারপরে কাজে মনোযোগ বসে না, শরীরে কাজ করার এনার্জি পাই না। তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের দরকার ইফতারের সময় পরিমিত পানি পান করা। যখন আমরা খেজুর দিয়ে ইফতারটা খুলবো তারপরেই আমরা পানি খাবো। হ্যাঁ, এবং আমার আম্মু যেটা করে, আমাকে লেবুর শরবত বানিয়ে দেয় চিনি ছাড়া, শুধু লবণ দিয়ে আর লেবু দিয়ে আমাকে শরবত বানিয়ে দেয়, যেটা আমার খুবই উপকারিতা মনে হয়। তো এই ছিল আমার আমাদের দরকার এই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, যাতে আমাদের এই যে পানির যে ঘাটতিটা সেটা যাতে আমরা পূরণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ জিদান। আসলে আমাদের আবারও একই কথা যে আসলে পানির কোনো বিকল্প নেই, এবং আমরা যতটা সম্ভব এই রমজান মাসে আমরা পানি বেশি বেশি পান করবো, যাতে একটা দীর্ঘ সময় আমাদের পানি পান করা হয় না, এবং একই সাথে আমাদের বিশ্রামটাও নিতে হবে পর্যাপ্ত। কারণ আমরা আসলে যখনই স্ক্রিনে চলে যাই তখন আসলে আমাদের সময় কিভাবে অ্যালগোরিদম
খেয়ে নেয় সেটা আমরা আসলে কল্পনা করতে পারি না। দেখা যায় হয়তো আমি ভাবছি 5 মিনিটের জন্য আমি একটু মোবাইল ফোনটা দেখবো, কিন্তু কখন যে 1-2 ঘন্টা চলে যায় সেটা আমরা কখনোই বুঝতে পারি না। তো আমরা আসলে আমাদের সাথে, যেহেতু এটা ফেসবুকে লাইভ হচ্ছে, অনেক বন্ধুরা আছে আমাদের সাথে, তারা শুনছেন। তো আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে কোল্ড ড্রিঙ্কস এর কথা বা কালারফুল পানির কথা বলছিলেন। তো কমেন্টে আসলে একজন প্রশ্ন করেছেন, রবিউল ইসলাম, উনি কোশ্চেন করেছেন যে আপা আসলে রুহ আফজার বিষয়ে যদি কিছু বলতেন। এটা তো রঙিন, মানে এটাকে আসলে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর কিনা বা আসলে ভালো কিনা, সেই বিষয়ে যদি আপনি কিছু শেয়ার করতেন। থ্যাংক ইউ। প্রশ্ন করেছেন যিনি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। কারণ আসলে রুয়াবজাটা না, আমি দেখছি যে এটা হচ্ছে একটা কালের বিবর্তনে চলে আসে, যেটা এখন ফ্রুটিকা খাচ্ছে সবাই। আর যারা মুরব্বী তারা কিন্তু রুয়াবজা এখনো পছন্দ করে খাচ্ছে। দেখা যায় আমার বাসায় আমাদের যে মুরব্বী মা খালারা আছেন তারাও রুয়াবজাটা এখনো আনার জন্য চেষ্টা করেন। তো আমি যেটা বলবো যে আগে যেটা ছিল রুয়াবজা যেভাবে করে করা হতো, আমি কোনো ইস্যুতে যাব না, ব্র্যান্ডিং ইস্যু, কিন্তু আগে যেভাবে তৈরি করতো সেটা কিন্তু আসলে ছিল একদম প্রাকৃতিক উপায়ে, যেটা এখন কিন্তু সেটা নাই। তো যার কারণে আসলে আমি তো জানছি না, আমি যখন কিনে আনছি, আমি যেটা বলছি আর কি, যে বারবার যখন বাইরের খাবারের কথা বলছি, তো যখন আমি রুয়াবজা কিনে খাচ্ছি, বাইরে থেকে কিনে খাচ্ছি, কিন্তু এটাতে কি পরিমাণ কেমিক্যাল আছে সেটা আমি আসলে বুঝতে পারছি না। তো যখন আমি খাবারের মধ্যে সারাদিন রোজা রাখার পর আমি যখন কেমিক্যাল যুক্ত খাবার খাবো, তখনই আসলে আমার শরীরের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। এখন যদি আমি বলি যে আমরা যে সময় খেতাম সে সময় কিন্তু যতটা না কেমিক্যাল ছিল, এখন কিন্তু কালার ফুড ইউজ করে। আমরা যারা কালানি ফুড, কালার নিয়ে খুবই অনেক ধরনের আমাদের পলিসিগত ইস্যু আছে, যেটা নিয়ে আমরা এখনো ট্রাই করে যাচ্ছি। তো এই কালারটা খুব ক্ষতিকর যখন আমি আসল কালারটা না দিই, যেটা হচ্ছে আমার প্রাকৃতিক উপায়ে তৈরি করা যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফল বা ফ্রুটস দিয়ে, বা এমন আছে যে ফ্লাওয়ার দিয়ে আমরা কালার তৈরি করে নিতে পারি। কিন্তু যখন আমি অ্যাডিটিভস বলে বাইরে থেকে যখন আমি কালারটা অ্যাড করি, সেই কালারটা যদি আমার রিকমেন্ডেড না থাকে, তাহলে আসলে সেটা আমার জন্য ক্ষতিকর। যে জন্য আসলে আমরা কখনোই বলতে পারছি না যে এটা আসলে ভালো কিনা খাবার। কারণ এখন আর সেই রকম আমাদের দেশের পরিস্থিতি নেই যে দেখা যাচ্ছে যে রুয়াবজা আমি খাচ্ছি, কিন্তু সেই রুয়াবজাটা আমার বাইরে থেকে কিনে এবং সেটার মধ্যে আসলে কেমিক্যাল মিক্সড করা ছিল। এখন তো আমি আসলে ভেজাল যে বের হয়ে গেছে, সেখান থেকে তো আমি এখনো মানে উত্তরণের উপায় এখনো আসিনি। তো যার কারণে আমি বলবো যে অ্যাভয়েড করাটাই ভালো। যেমন আমাদের যারা এখন মুরব্বী আছেন তারা অনেক সময় এটা খেতে চান, কারণ রুয়াবজাতে একটা ফ্লেভারও ইউজ করা হয়। আপনারা দেখবেন যে একটা গোলাপ, যেমন ওনার ওরকম একটা ইয়া থাকে ফ্লেভার, তো সেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। অনেকে ফালুদাতে ইউজ করে, যেটা মানে ফালুদা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, যেটা বাচ্চাদের জন্য ভালো, সবার জন্য ভালো। কিন্তু রুয়াবজাটা দিয়ে কালারফুল আমি ইউজ করতে চাই, তার থেকে আমি যদি দেশি ফ্রুটস ইউজ করি, আমি যদি আনার ইউজ করি, অন্য ডালিম ইউজ করি, কালারফুল দেশিটা ডালিম, তো ঘরেই যখন আমি ফলের বাগান করছি তখন ওটা যদি আমি দিই, তখনই কিন্তু কালারফুল হয়ে যাচ্ছে। আলাদা রুয়াবজা ইউজ না করাই ভালো। আমার মানে প্রায়োরিটি হচ্ছে রুয়াবজা না খাওয়া ভালো। তার থেকে যদি আমি তরমুজের জুস করি, লাল কালারই দেখা যাবে। খুবই দারুণ বলেছেন আপা। আসলে মানে এখন আসলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা আসলে আমরা কোথাও, মানে বিশ্বাসযোগ্য কোথাও নেই যে আসলে বাইরের খাবারগুলোতে আমরা সেটা পেতে পারি। তো এই বিষয়ে আসলে আমাদের সরকারকেও আসলে সচেতন হতে হবে, যেহেতু এটা খাবারগুলো আসলে আমাদের কিশোর কিশোরী এবং তরুণ এবং বৃদ্ধ যারা আছেন সকলের জন্যই একটা স্বাস্থ্যের জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই জায়গা থেকে আমাদের সরকারকে এই জায়গাগুলোতে আসলে আরো সচেতন হতে হবে যে আসলে এই ভেজাল যুক্ত খাবারকে আমরা কিভাবে ভেজাল মুক্ত করতে পারি। সে জায়গাতে আইন প্রয়োগ করা কিংবা হচ্ছে গভর্নমেন্ট লেভেলে যদি পলিসি অ্যাডভোকেসি করা প্রয়োজন হয়, সেই জায়গাগুলোতে আমাদের যারা ইউথ আছে তাদেরকে কথা বলা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের নিজে থেকে যেমন সচেতন হতে হবে, আমরা যতটা অ্যাভয়েড করতে পারবো ততটাই দেখা যাবে এই বিষয়গুলো হয়তো তারা আরেকটু চিন্তা করবে যে না, যেহেতু তারা সবাই অ্যাভয়েড করছে, কেউ কিনে খাচ্ছে না, তখনই তারা বুঝতে পারবে যে এটা একটা ইম্প্যাক্ট পড়ছে। তো আমরা চেষ্টা করব, যারা শুনছেন আমাদের সাথে তারা সকলেই চেষ্টা করবেন যেন আমরা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে বা প্রাকৃতিক ভাবে আমরা যেগুলো পাচ্ছি সেই খাবারগুলো যেন আমরা গ্রহণ করতে পারি যতটা সম্ভব। এবং একই সাথে আমরা চাইলে যদি আমাদের বারান্দা থাকে কিংবা আমাদের যদি ছাদ থাকে কিংবা খোলা কোনো জায়গা থাকে, সেখানে আমরা যতটা সম্ভব
চেষ্টা করব যে আমরা কোনো ধরনের সবজি কিংবা কোনো ধরনের ফ্রুটস যদি আমরা পারি, যেমন বড়ি গাছ কিংবা আম গাছ, এই ধরনের গাছ যদি আমরা লাগাতে পারি, সেটা আমরা যদি নিজেরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক একটা অবস্থা তৈরি হবে। তো আমি আবার একটু আমাদের ছোট বন্ধুর কাছে যেতে চাই। আপনি যদি একটু ছোট করে আমাদের বলতেন যে আসলে যেহেতু আমরা রমজান মাস একটা নতুন একটা অভ্যাসে আমরা একটা লম্বা সময়, আমাদের পুরো একটা মাস আমাদেরকে চলতে হয়, সে জায়গায় আসলে হঠাৎ করে আপনারা রোজা রাখছেন, সেই রোজা রাখায় আসলে মেন্টালি আসলে আপনাদের কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ে কিনা কিংবা প্রভাব আছে কিনা, সে বিষয়ে এই সুস্থতা মানে মানসিকভাবে স্ট্রং থাকতে আসলে কি ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা যেতে পারে, সেই বিষয়ে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ভাইয়া, আপনি যেটা বললেন যে রমজান মাসে আমাদের কোনো মানসিক অসুবিধা হয় নাকি, তো রমজান মাস বলতে হচ্ছে ইবাদতের মাস। তো আমরা আমাদের মানসিক বিকাশটাকে সুস্থ রাখার জন্য প্রথমে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যদি সম্ভব হয় তাহলে জিকির করতে পারি, এবং এর পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোরআন তেলাওয়াত করলে আমার মন, ব্রেন সবই ঠান্ডা থাকে। এরপরে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারি, বিভিন্ন শখের কাজ করতে পারি। যেমন আমার একটি শখের কাজ হচ্ছে আমি ছবি আঁকি এই রমজানে। তারপরে পর্যাপ্ত ঘুম প্রয়োজন অবশ্যই। যদি না ঘুমাই তাহলে আমাদের ব্রেনটা তেমন ঠিকভাবে কাজ করে না। তো এই সকল যদি কাজগুলো আমরা করি তাহলে আপনি কিংবা আমরা সকলে আমাদের রমজান মাসটাকে একটি পরিপূর্ণ মানসিক শান্তি হিসেবে কাজে লাগাতে পারি, এবং পরবর্তীতে আমাদের এই রমজান মাসকে আরো অর্থপূর্ণ এবং শান্তিপূর্ণ করে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। খুবই দারুণ ভাবে জিদান আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আসলে আমরা যতটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমরা যেহেতু এগুলোর সাথে পরিচিত, এগুলো আমরা যতটা করতে পারবো ততটাই আসলে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবো। বরঞ্চ মোবাইল ফোনের এডিকশন থেকে যদি আমরা বের হয়ে আমরা যদি আমার ড্রয়িং করতে ভালো লাগে, আমি একটু ড্রয়িং করতে পারি, কিংবা আমার যদি কোনো গল্পের বই পড়তে ইচ্ছে হয় সেই বই আমি পড়তে পারি, তাহলে এটা কি হবে, আমার রেস্ট হবে। আপনি কোরআন তেলাওয়াতের কথা বললেন কিংবা নামাজের কথা বললেন, এইভাবে যদি আমরা সময়টা পার করতে পারি তাহলে কিন্তু আমরা একটা দীর্ঘ সময় দেখা যাবে আমি একটা গুড প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে পারছি, এবং এই গুড প্র্যাকটিসে আমি যখন থাকবো তখনই আমি মেন্টালি অনেকটি স্ট্রং থাকতে পারবো। দেখা যায় সোশ্যাল মিডিয়া আসলে আমাদেরকে নানাভাবে দিকভ্রান্তি করে, আমাদের মুড ভালো করে, আমাদের মুড ইমোশনকে নিয়ে নানাভাবে হচ্ছে মাঝে মধ্যে হ্যাপিনেস ফিল করায়, মাঝে মধ্যে স্যাডনেস নিয়ে আসে। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা যদি অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারি, বন্ধুদের সাথে কথা বলতে পারি, গল্প করতে পারি, ইভেন মা বাবার সাথেও আমরা গল্প করতে পারি, কারণ মা বাবা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল সবসময় পালন করে। আমরা আসলে হয়তো একটা দূরত্ব বাবা মার এবং সন্তানের মধ্যে একটা বয়স পর গিয়ে হয়ে যায়, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। আমরা যত বেশি সম্ভব বাবা মার সাথে চেষ্টা করা, এবং বাবা মার উচিত তার ছেলে মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করা, তার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে কথা বলা, তার সমস্যাগুলো শোনা। তাহলেই কিন্তু সে যদি মেন্টালি কোনোভাবে কোনো একটা বিষয় নিয়ে যদি চিন্তায় থাকে, সেই বিষয়টা নিয়ে সে শেয়ার করতে পারবে এবং বাবা মাও তাকে সাপোর্ট করতে পারবে। আমরা একবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমরা আপার কথা শুনি আজকে আমাদের এই টক শো শেষ করব। আপা, আরেকটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের পাশাপাশি আমরা প্রথম দিকে যে আলোচনাটা করছিলাম যে রোজার সময় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি একটা বিষয় আছে, এই বিষয়টার সাথে কিভাবে আমরা খাবার পরিকল্পনা করতে পারি, এবং একই সাথে যে প্রশ্নটা আবিরা করেছেন যে সেহরির সময় কি ধরনের খাবার খাওয়া যেতে পারে, এই দুইটা মিলে আপনি যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে বলেন তাহলে আমরা তারপর শেষ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যেটা আগেও বলেছেন যে সেহরির সময় আমরা খুবই আসলে হালকা পাতলা খাবারগুলো খাবো, যেহেতু আমাদের একটা লম্বা সময় গ্যাপ থাকে। তো এই গ্যাপটা, এবং দেখা যাবে যে যদি আমি একটু বেশি করে নাও খাবার খাই তাহলে মনে হয় কি যে আমার খাবারটা পরিপূর্ণ হয়নি, তো আমি রোজা রাখতে হয়তো বা পারবো না। হ্যাঁ, এরকম অনেকের মনের মধ্যে থাকে। তো যেটা বলছিলাম যে আমরা যারা ভাত খেতে অভ্যস্ত তারা আমরা ভাতটার সাথে নিব, এবং সাথে যেহেতু আমার প্রোটিন লাগবে, হ্যাঁ, প্রোটিন না হলে কিন্তু আমার কি শক্তিটা থাকবে না। আমার যদি বাড়ন্ত এই সময়টা তো আমার বাড়ানোর সময়, এবং আমার
মাংসপেশি তৈরি করার সময়। তো আমি যাতে চেষ্টা করবো যে একটা কিছু, আমরা যদি সবসময় ডিম মাছ মাংস নাও পাই তাহলে আমি জানি অবশ্যই ডাল খাই, এবং ডালটা যাতে আমার ঘন ডাল হয়, এবং সাথে আমি যেটা বলছিলাম বারবার ফাইবার জাতীয় খাবারগুলা। তো ফাইবারগুলো খাবার জাতীয় যেটা হচ্ছে, আমি বলি যে বিভিন্ন ধরনের শাকসবজি, সবজিটা যেহেতু আমি খেতে পছন্দ, অত ভালো লাগে না, শাক আমার রাতে অনেকের হজমের সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার খাবারের মধ্যে যাতে অবশ্যই সবজি থাকে, যেটা আমি আগেও বলছি যে এখন কিন্তু লাউ ইজিলি পাওয়া যায়, সবার ঘরে ঘরে লাউ পাওয়া যায়। আমি একদম গ্রামের এরিয়ার কথা বলছি, হ্যাঁ। আর শহরে তো যারা কিনতেই পারছে, তো খুব হালকা করে লাউ দিয়ে একটু রান্না করে দিই না কেন, একটু হালকা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আমি এই পরিমাণ খাই, 1 বাটি পরিমাণ যদি আমি লাউ তরকারি খাই, সাথে ভাত খাই, তাতেও আমার কিন্তু পুষ্টিটা এসে যাবে। এবং সাথে যদি আমি মনে করি যে আমার ঘরে মাছ মাংস কিছু নাই, আমি একটা ডিম খাবো, সেই ডিমটা আমি ভাজি না করে ডিম সিদ্ধটা খাই, তাহলে আমার কি হলো, ডিমের চাহিদাটাও পূরণ হয়ে গেল, সাথে আমার একটা ডিম খাওয়া হয়ে গেল। আর আমি যে বলবো যাদের সামর্থ্য নাই, যে পরিবারের একটা ডিম খাওয়ার প্রতিদিন সামর্থ্য নেই, এটা হতেই পারে, অনেক পরিবারে অনেক ছেলে মেয়ে থাকে, অনেক ভাই বোন থাকে, হ্যাঁ, তো তাদেরকে বলবো একটা ডিম ভাজি হলেও আমি যাতে 2 ভাগ করে খাই, পরিবারের সবাই মিলে খেতে পারি। এবং আরেকটা ইস্যু যেটা হচ্ছে, সবাই একসাথে, পরিবারের সবাই যাতে একসাথে বসে খাই, এইটা একটু চিন্তা করবেন। সবার পরিবারের জন্য বলবো যে একসাথে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে খেলে যাতে সবাই সমানভাবে খেতে পারি। আমি মেয়ে তাই আমার ভাগে কম পড়বে, আমি ছেলে তাই আমার ভাগে কম পড়বে না, তা হবে না। এখন থেকে সবাই যাতে আমরা সমানভাবে খেতে পারি, এই ইস্যুটা একটু সবাই জানতে খেয়াল থাকে আর কি। ধন্যবাদ। আমরা আসলে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সিরাক বাংলাদেশের নিউট্রিটিয়ান্স প্রোগ্রামের পক্ষ থেকে আবারও এতক্ষণ ধরে যারা আমাদের শুনছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে